জুলিয়া তোফানা। জুলিয়া তোফানা, এই গল্পটা আমি জানি। তো আপনারাও কি জানেন কে এই জুলিয়া তোফানা বা কি এই নামের পিছনের রহস্য? তাহলে চলুন আজকে আমি লুয়া জান্নাত জিমহা মাইস্ট্রিম একাডেমির পক্ষ থেকে গল্পটি শুরু করছি। এখন কথা হচ্ছে, কে এই জুলিয়া তোফানা, কে এই সিরিয়াল কিলার, আর কেনই বা তাকে দ্য পয়জন অফ কুইন বলা হয়? চলুন শুনে আসি এর পিছনের কাহিনী। আজকের গল্পটা 1700 খ্রিস্টাব্দের একটি গল্প। 1620 সালে জুলিয়া তোফানা নামক এক মেয়ে জন্মগ্রহণ করে এবং তার ছোটবেলাটা খুবই কষ্টের ছিল। সেই কষ্টটা এতটাই কষ্টের ছিল যে বড় হওয়া পর্যন্ত তাকে সেই কষ্টটা বয়ে নিয়ে বেড়াতে হয়েছে। তার মাকে মেরে ফেলা হয়েছিল শাস্তি স্বরূপ, কারণ তার মা তার বাবাকে মেরে ফেলেছিল। এরপর খুব ছোট বয়সেই জুলিয়া তোফানা একটি ওষুধের ফ্যাক্টরিতে কাজ নেন এবং সেখানেই তিনি বিভিন্ন ফর্মুলা ইউজ করে কিভাবে কোন কেমিক্যাল বানাতে হয় সেগুলো শিখে নেন। এরপর তিনি নিজের একটি ফ্যাক্টরি দেন, তবে সেটি কোনো ওষুধ ফ্যাক্টরি নয়, তিনি মেকআপ ফ্যাক্টরি দেন। সেখানে তিনি ইটালির সকল মহিলাদের জন্য মেকআপ তৈরি করতেন। জুলিয়া ছোটবেলা থেকেই নারীবাদীর প্রতি একটু দুর্বল ছিলেন। সে সবসময় নারীদের জন্য কাজ করতে চাইতেন। এই কারণেই তিনি হয়তো মেকআপ ফ্যাক্টরি দেন। ইটালিতে তখন জুলিয়া তোফানার মেকআপ ভীষণভাবে পপুলার ছিল। যেমন সম্ভ্রান্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সকল শ্রেণীর মহিলারাই তার কাছ থেকে মেকআপটি কিনতে পারত। কিন্তু জুলিয়া তোফানা শুধু এক শ্রেণীর মহিলাদের কাছেই তার মেকআপ বিক্রি করতেন। কারা সেই এক শ্রেণীর মহিলারা? এর আগে বলতে চাই তখনকার সমাজ ব্যবস্থায় ইটালির অবস্থা। ইটালিতে তখন মেয়েরা বড় হলে মেয়েদেরকে তাদের ফ্যামিলি থেকে বিয়ে দিয়ে দেওয়া হতো, এমনকি তাদের কাছ থেকে কোনো মতামত জানতে চাওয়া হতো না। এমনকি বিয়ের পরে তারা কোনোভাবে বৈবাহিক জীবনে অসুখী হলে তাদের কমপ্লেন শোনার মতো কেউ ছিল না এবং সে এই সমাজ ব্যবস্থা এটা গ্রহণও করতো না। এমনকি এর ফলে তাদের স্বামীরাও তাদের স্ত্রীদের ওপর কর্তৃত্ব ফলাতো। এমনকি তারা ভালো রাখলে তাদের স্ত্রীরা ভালো থাকতো, না রাখলে না থাকতো। এর থেকে বেরিয়ে আসার কোনো পন্থা তখন ছিল না। যেমন এখন ডিভোর্স আছে, তখন ডিভোর্সের সাথে পরিচিত ছিল না ইটালির সমাজ ব্যবস্থা। তখন হয় তাদের সেই জীবন ব্যবস্থা মেনে নিতে হতো, নয় তাদের মৃত্যু অথবা তাদের স্বামীদের মৃত্যু। ঠিক এই সময় তোফানার মেকআপ তাদের কাছে ভীষণভাবে পপুলার হয়। এর পিছনে একটি বীভৎস কারণ আছে। আসলে অ্যাকোয়া তোফানা মেকআপটি কোনো মেকআপ ছিল না, এটি ছিল একটি বিষ, যা লেড, আর্সেনিক এবং বেলাডোনার মতো 3টি ভয়ানক উপাদান দিয়ে তৈরি করা হতো। এমনকি এই বিষটি ছিল একদম স্বাধীন, গন্ধহীন এবং এই বিষটি বিক্রি করা হতো একটি ছোট বোতলে এবং সেই বোতলের গায়ে সেন্ট নিকোলাসের ছবি দেওয়া থাকতো। এর ফলে কেউ সন্দেহ করতে পারতো না এটি একটি বিষ। এমনকি এই অ্যাকোয়া তোফানার বোতল শোভা পেত অনেক নারীর ড্রেসিং টেবিলে। যারা বৈবাহিক জীবনে অসুখী ছিলেন তারাই শুধু তোফানার কাছ থেকে এই বিষটি ক্রয় করে নিয়ে যেতেন এবং তাদের স্বামীদের খাবারের সঙ্গে মিশিয়ে দিয়ে তাদের স্বামীদের মেরে ফেলতেন। এভাবেই তোফানা সকল নারীদেরকে সাহায্য করতেন এবং যে সকল নারীরা তোফানার কাছ থেকে সেই বিষটি ক্রয় করে নিয়ে যেত, তোফানা তাদেরকে শিখিয়ে দিতেন কিভাবে এটি তাদেরকে খাওয়াতে হবে, কারণ এটি একটি স্লো পয়জন ছিল, এটি ধীরে ধীরে কাজ করতো এবং এটিকে খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হতো। তো যে সকল নারীরা তোফানার কাছ থেকে বিষটি কিনে নিয়ে যেত তারা তাদের স্বামীদের খাবারের সঙ্গে ধীরে ধীরে বিষটি মিশিয়ে দিত। এভাবেই 3-4 দিন খাওয়ানোর পর মানুষের মৃত্যু হতো। কিন্তু প্রথম খাওয়ার পর কিছু স্বাভাবিক লক্ষণ দেখা যেত, যেমন জ্বর, সর্দি, কাশি। এতে করে কেউ কিছু সন্দেহ করতো না যে এটি একটি বিষের মৃত্যু। এমনকি মারা যাওয়ার পর লাশটাকে যখন পোস্টমর্টম করা হয়, পোস্টমর্টম রিপোর্টেও এই বিষের উপস্থিতি ধরা যেত না এবং তোফানা সেই সকল নারীদেরকে শিখিয়ে দিতেন যে তারা যেন তাদের স্বামীর পোস্টমর্টম রিপোর্ট চায়, এতে করে তোফানার উপর কোনো সন্দেহ আসবে না। এভাবেই তোফানার বিষের ব্যবসা রমরমাভাবে চলছিল। কিন্তু সমস্যা বাঁধল 1650 সালের দিকে। তোফানারই এক নারী ক্রেতা তার কাছ থেকে অ্যাকোয়া তোফানার একটি বোতল কিনে নিয়ে যায়, কারণ তার সাথে তার স্বামীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। এরপর সে তার স্বামীর জন্য তৈরিকৃত স্যুপে অ্যাকোয়া তোফানা বিষটি মিশিয়ে দেয়। কিন্তু শেষ পর্যায়ে সেই মহিলার মন পাল্টে যায় এবং সে তার স্বামীর হাত থেকে স্যুপের বাটিটি কেড়ে নেয়। এতে করে তার স্বামীর সন্দেহ হয় এবং তার স্বামী তাকে জেরা করতে শুরু করে। জেরা করার এক পর্যায়ে সেই মহিলাটি অ্যাকোয়া তোফানা এবং জুলিয়া তোফানা সম্পর্কে সবকিছু বলে দেয়। এগুলো শোনার পর তার স্বামী দ্রুত কর্তৃপক্ষের কাছে যায় এবং কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানালে পুলিশ জুলিয়া তোফানাকে গ্রেফতার করতে যায়। কিন্তু সুন্দর জুলিয়া তোফানা ছিলেন যেমন সুন্দর তেমনই বিখ্যাত, এই কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তো এরপর তিনি এক চার্চের কাছে আবেদন জানান, কারণ তিনি চার্চে থাকতে চেয়েছিলেন এবং চার্চ সেই আবেদন গ্রহণও করে। কিন্তু এরই মধ্যে
একটি গুজব রটে গিয়েছে যে যে জুলিয়া তোফানা নাকি ইটালি সহ তার আশেপাশের এলাকার পানিতে তার অ্যাকোয়া তোফানা নামক বৃষ্টি মিশিয়ে দিয়েছে। এই ঘটনার পর পুলিশ আবার নড়েচড়ে বসে এবং জুলিয়া তোফানাকে তার চার্জ থেকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর বিভিন্ন অত্যাচার রিমান্ডে রাখার পর তোফানা স্বীকার করে যে সে ইটালি কিংবা তার আশেপাশের কোনো এলাকার পানিতেই বৃষ্টি মেশায়নি। তার বিষে আজ পর্যন্ত 1633 সাল থেকে 1650 সালের মধ্যে মাত্র 600 জন পুরুষই মারা গেছে। তো এগুলো সব স্বীকার করার পর জুলিয়া তোফানা, তার মেয়ে এবং তার 3 জন সহকারী সহ সবার মৃত্যুদণ্ড কার্যকর হয় এবং 1659 সালের দিকে তোফানা, তার মেয়ে সহ তার 3 জন সহকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তো এভাবে শেষ হলো জুলিয়া তোফানা নামক এক নীরব ঘাতকের গল্প। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। মাইস্ট্রিম একাডেমিক কোচিং কর্তৃক আয়োজিত প্রতিভা উন্মেষ প্রতিযোগিতার আমিও একজন প্রতিযোগী। তো কেমন লাগলো এই গল্পটি অবশ্যই জানাবেন।